বং দর্পণ, বিনোদন সবার জন্য। আমি বাংলা হিন্দি এই নাটকটা বেছে করেছি। আমার একটা প্রয়াস ছিল যে ভবিষ্যতে এই একটা অনুষ্ঠান হবে ভবিষ্যতে সময় বাঙালির যে একটা সেখানে এনার্জি মুখার্জির সাথে আমার তিনি আমার করেন ভালোবাসেন একটা তার সম্পর্ক তখন তার এই বয়সে এত সুন্দর স্বর এত সুন্দর গান এই আড্ডার ব্যবস্থা করো তাই জন্য চেষ্টা করে একটা ফলের ব্যবস্থা আমরা বেশ কয়েকজন মিলে এখানে একটা অনুষ্ঠানের পরিকল্পনা করেছি কিছু কবিতা কোলাজ বা সূচনাটক হবে তার সাথে তাকে আমরা যেহেতু আমাদের সবার থেকে বড় এবং আমাদের একান্ত প্রিয় মানুষ যে রয়েছে তাই জন্য ওনাকে সম্মান প্রদানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটির অনুপ্রেরণা দিয়েছেন অবশ্যই আমার মামনি এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক বিশিষ্ট মানুষ আমার কথার ভিত্তিতে আসছেন এবং ফোনও করেছেন তাদের মধ্যে ডক্টর জন্ময় ভট্টাচার্য আছেন বিপিন চট্টোপাধ্যায় এরকম বহু মানুষ আসছে বলতে বলতে অনেক ইচ্ছায় রয়েছে তারা আসলে আরো সুন্দর লাগছে এছাড়া টেগো রিসার্চের অধ্যক্ষ অন্বেষা বসুরও আসার কথা আছে চট্টোপাধ্যায়ের আসার কথা আছে সবাই মিলে একটা ছোট্ট করে একটা ইতিহাস এবং এখানে আর একটা বোধহয় আমার বলা উচিত যে আমরা নিজেরটাকে নিয়ে বড্ড ভাবি শুধু নিজের কথা ভাবি শিল্পটাকে ভাবি কিন্তু আমি চেষ্টা করেছি যে এখানে অনেকগুলো সমর্থক যেমন মুখর গোড়াই সঙ্গীত আছে তারপরে বাঁশি আছে সবাইকে নিয়ে সাথে সাথে আমি নয় আমি পারি আছি আমি সুতপা গাঙ্গুলি আজকে অনামিকার ডাকে আমি এখানে এসেছি ও এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করছে দেখবার এখানে সব থেকে বড় কথা একজন শিল্পী এমন একজন শিল্পী উনি এসেছেন অনেক বড় মাপের শিল্পী এনাকে দিন ওনার কাছ থেকে আমরা রবীন্দ্র সঙ্গীত সুন্দর একজন বাঁশি বাজান মহিলা জয়সওয়াল উনিও বাঁশি বাজাবেন উনিও আমার প্রিয় যাই হোক ওদের দুজনের প্রোগ্রামটা আছে এছাড়া ঘোরাইয়ের প্রোগ্রাম আছে আমার ঘোরাইয়ের প্রোগ্রাম দুজনকে একসঙ্গে জড়ো করেছে অনামিকা এটার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আজকে না সন্ধ্যেটা সবার মনে হয় ভালো লাগে যথার্থের দাহিকা শক্তি রামকৃষ্ণের চিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপ শুভ সন্ধ্যা। অনেক দিনের প্রত্যাশাই যে 16ই মে আমরা সবাই কবিপক্ষ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীকে মনে করে ও বৈশাখের পরাশতায় আমরা একত্র হয়েছি। আজ আমার উপর সঞ্চালনার দায়িত্ব করেছেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সময় বড় কম তাই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। হ্যালো যথার্থের দাহিকা শক্তি রামকৃষ্ণের চিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপ শারদাম প্রদমানি হবে। শুভ সন্ধ্যা। অনেক দিনের প্রত্যাশা এই যে 16ই মে আমরা সবাই কবিপক্ষ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীকে মনে করে ও বৈশাখের পরশতায় একত্র হব। আজ আমার ওপর সঞ্চালনার দায়িত্ব পড়েছে।
যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সময় বড় কম, তাই আমরা আজকের উপরটা শুরু করেছি। আর তার আগে বলবো, আপনাদের সাথে থাকা মোবাইলটিকে দয়া করে সাইলেন্ট করে দেবেন। প্রথমেই ডেকে নেব আশালতা মাইতি, সোমা দাস ও মৌমিষ্টি আন্টিদের। তাদের ভেবে না পাই কবিতা কোলাজের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন আমরা করব। এরপর প্রস্তুত থাকবে ঘোড়াইয়ের আন্টিরা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আহা হা হা। শুরু হচ্ছে আমাদের কবিতা কোলাজ ভেবে না পাই, ভাবনা ও পরিচালনায় মৌমিষ্টি মণ্ডল। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। দিনের আলো নিভে এলো, সূর্যে ডোবে ডোবে। আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রং। মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও বাড়িতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এ বাড়িতে মেঘের মাথায় 100 বাড়ির চালা। বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাকুর টুকুর, নদী এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা। দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে। কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো গান। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে। তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে। তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকাখানি। লিখে রাখি তাতে আপনার নাম, লিখে আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে, আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে ওই মানি। কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা ভাসাইয়া জলে, চেয়ে থাকি বসে তীরে। ছোট ছোট ঢেউ ওঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তালে মেঘ ভাসে কত, আমার সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই, কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। আমার যেতে ইচ্ছে করে নদী তীর ওই পারে, যেখানে ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। পেশনিটা পাশ হয়েছে নাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মধুর সাঁতরে নিয়ে যায় রাখা হয়েছে। সন্ধ্যা হলে যেখান থেকে
সবাই ফিরে আসে। শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পর। ছেলে সঙ্গে রেণু চড়াবো আর বাড়িয়ে রেণু রাখাল ছেলে সঙ্গে রেণু চড়াবো আর বাড়িয়ে রেণু মাগো গায়ে ফুলে রেণু চাকার গুলি মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন হবে? না হয় যেন সত্যি হলো তাই? একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নয়? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ে নিয়ে ভোরে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধা হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাবা নাকি বললি কি সব নিজে, কিছুই বোঝা যায় না, লেখেন কি যে। সেদিন করে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল না মা, সত্যি করে এমন লেখাই হবে? বল দেখি কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি তেমন যেন লেখেন না গৌরী। ঠাকুরমাটি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো, সেসব কথা বলে গেছে বুঝি ভুলি। এসব কথা মাকে শুধাই ডেকে, এনে আমি কোথা থেকে? কোন হারে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে হয় হেসে ফেলে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনির মাজারে, ছিলি আমার পুতুল খেলার প্রভাতে শিব পূজার বেলায়। তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজা তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়। মেঘের কোলে রোজ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মেঘের কোলে এখানে শেষ হলো আমাদের কবিতা গোলাজ ভেবে না পাই। কণ্ঠে আমরা মৌমিষ্টি মণ্ডল, সোমা দাস ও আমি আশালতা মাইতি। ডেকে নেব সাহানা রায়, বিউটি দাস, মহুয়া দেবরায় ও মহুয়া বিশ্বাস আন্টিদের তাদের কবিতাগুলো শোনার জন্য। অনামিকা আবদারে কবিতা কোলাজ করবে। প্রণাম, উপস্থিত সকলকে আমাদের নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমাদের প্রথম শুরু হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, তারপরে সম্পূর্ণ হচ্ছে শোনা যাচ্ছে হ্যালো। আচ্ছা, আমাদের প্রথম যেহেতু রবিপক্ষ, সেহেতু আমরা রবিপক্ষ একটু সাংবাদিক হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ তো থাকছেই, রবীন্দ্রনাথ আমাদের সারা বছর সারা জীবন ধরেই থাকেন,
তার সাথে আছেন স্বপন ঘোষ এবং কামিনী দাস। আবার একটু গণমাধ্যম রয়েছে, ইকো হইতেছে, আর আমাদের মোবাইল গ্রুপের থেকে আমি শাহনাগার, আমার ডান পাশে বসে আছে মহুয়া, বা পাশে মুটি, তার পাশে মহুয়া। শুরু করবো। দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচা দুটি। বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া নিলাম করবো বনে, কি ছিল কোথাকার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যাই তোমরা মিলে। খাঁচার পাখি মানে বনের পাখি আয় খাঁচায় থাকে নিরিবিলি। বনের পাখি বলে, না, আমি শিকারে ধরা নাহি দিব। খাঁচার পাখি মানে হায় আমি কেমনে বনে বাহিরে বনের পাখি কাজে বাহিরে বসে বসে। বনের গান ছিল যত, খাঁচার পাখি পরে সেখানে বলি তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি মানে বনের পাখি ভাই খাঁচায় গান লব শিখি। বনের পাখি বলে, না, আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি মানে হায় আমি কেমনে বলো গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন মেঘ, কোথাও বাধা নাহি গান। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা শুভ কোণে বাঁধিয়া রাখো আপনার। বনের পাখি বলে, না, সেটা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই। অরুণী দুই পাখি দোহারি ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশী মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনা। দুজনে একা একা ঝাঁকুনি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না, কবে খাঁচায় রুজি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায় ও শপথি নাহি উড়িবার। বিশ্বাস সম্ভব নয়। সবসময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথা শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বি শোকে, তাতে এমন মাথা করবে নিচু। এও প্রকৃতি জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলার বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোরটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর, সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। পাছে লোকে কিছু বলে আমি করিতে পারি না কাজ। সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা তবে। পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা থাকি। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। প্রাণে প্রাণ যাবে আমি সযতনে শুষ্ক রাখি, নিরমল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রসঙ্গিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে। পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে
যবে একসাথে নিতে সবে পারি স্নেহেতে সেই দলে আছে লোকে কিছু বলে বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা নিয়মান সত্যি মরে ভীতির কবলে আছে লোকে কিছু বলে। পরের অনুষ্ঠানে যাওয়ার আগে বলে রাখি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বেথুন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, বর্তমানে কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট এর শিক্ষিকা, সাহিত্যিক এবং সাহিত্য চর্চা ও সমাজসেবার জন্য যিনি কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের স্মারক রৌপ্য পদক পেয়েছেন, এবং আমার প্রিয় দিদা কুমকুম চট্টোপাধ্যায়। আর রয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা ও রন্ধনশিল্পী সুতপা গাঙ্গুলি, আর এনাক্ষী দিদও তো রয়েছেন। ও বাঁশি কেন গায়, বাঁশির মধ্যে দিয়ে গানের সুরের ঝংকার ধ্বনিত হয়ে ওঠে। এইবার বাঁশির সুরে আমাদের ভরিয়ে তুলবেন লতা জয়সওয়াল। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। नमस्कार, मेरा नाम लता जायसवाल है और मैं कोलकाता में ही बॉर्न एंड बॉटम हूँ। और मैं पहले गिटार बजाती थी, वो मेरा हॉबी था। और फिर धीरे धीरे मुझे म्यूजिक में हमेशा से इंटरेस्ट था। और अचानक से मुझे मूड में आया, एक दोस्त ने मुझे किया था और उसको बजाते बजाते मुझे समझ में आया कि दिस इज माय पर्पस। एंड लास्ट 10 years से तो मैं फ्लूट में पूरा 24 आवर्स, अगर बोलूँ तो कम है, मतलब सोते जागते मैं फ्लूट ही बजा रही हूँ। और राधा कृष्ण जी को मैं बहुत बहुत थैंक यू देना चाहती हूँ कि उन्होंने मुझे बांसुरी दिया जो कृष्ण जी और राधा जी के लिए फेमस है। और पंडित हरिकृष्ण चौरसिया जी से मैंने मुंबई में जाके उनके गुरुकुल में रह के सेवा करके 10 साल वहाँ पे मैंने बांसुरी की शिक्षा भी ग्रहण की। और अभी मैं कोलकाता आ गई हूँ और यहाँ आके मैं स्टेज परफॉर्मेंसेस कर रही हूँ। मैंने स्कूल टेम्पल में बजाया, जगन्नाथ टेम्पल में दीघा में वहाँ बजाया है, और भी बहुत सारे कलकत्ता में परफॉर्मेंसेस किए हैं। और मैं मेनली मैं क्लासिकल बजाती हूँ और उसके साथ थोड़ा भजन, पूरा बंगाली ट्यून्स बजाने की कोशिश करती हूँ। और आशा करती हूँ कि मेरा म्यूजिक से लोगों को पीस फील हो और मेंटली जो आज लोग डिस्टर्ब है उसको बहुत आराम मिले, काम मिले, कामनेस मिले। और यही प्रार्थना है कि मेरी बांसुरी की जो धुन है जो श्री कृष्ण जी राधा जी के आशीर्वाद से पूरे विश्व तक पहुँचे, और लोगों को मैं अपनी बांसुरी की धुन से आनंद नमस्कार। मैं सबको धन्यवाद देती हूँ। और मैं पहले राग भूपाली बजाऊंगी, उसके बाद मैं थोड़ा सा भजन के साथ एंड करूँगी।
একটি ডেকে নেব আশালতা মাইতি এবং সুতপা গাঙ্গুলিকে, ওনাকে একটি ছোট্ট উপহার দিতে এবং উত্তরে দিয়ে বরণ করে নিতে। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন সুতপা গাঙ্গুলি মহাশয়া। ছোট্ট একটি উপহার, ছোট্ট যুগের একটি গণেশ তুলে দিচ্ছেন আশালতা মাইতি। জুটের গণেশ এটা নয়, অ্যাকচুয়ালি সোমনাথকে আমি গণেশ তৈরি করতে বলেছিলাম, কিন্তু ও প্রথম কাজ শিখছে আমার কাছে, তাই ও টেডি বিয়ার করে নেবে। তো আমি এটাই আমন্ত্রণ করে দিচ্ছি এবং আমার হাতের একটা গয়না তৈরি করেছিলাম, সেটা লতা দিতে আমি দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মা নন্দিনী অনামিকার লেখা প্রথম শ্রুতি নাটক হারিয়ে যাওয়ার নেই মানা আমি আশালতা আন্টি এবং আমার মা উপস্থাপনা করব। তারপর আবার যা গরম পড়েছে, ওরে বাবু তোর হলো? এত কাজ একাতে আর পারি না বাবু। তুমি এত কাজ করো কেন? অনলাইনে তো এত ভালো ব্যবস্থা, খাবার আনিয়ে দিলে তো হয়। হ্যাঁ ওই করো, তারপর ওই সব বাইরের খাবার খেয়ে নানা রোগ বাঁধিয়ে বসে থাকো। আর খরচের কথা, হ্যাঁ রে বাবু, রান্না ছাড়া অন্য কাজ তাও তোর ওই অনলাইনে হবে তো? যত সব হয়েছে হয়েছে, আমি এবার বেরোবো। আজ ফিরতে রাত হবে, কিন্তু কলকাতায় যাব, অনেক কাজ আছে। কলকাতা কতদিন যাইনি, একবার গেছিলাম তোর বাবার সাথে চিড়িয়াখানা দেখতে, কি যে ভালো লেগেছিল। তারপর সংসার, তোর লেখাপড়া এইসব করতে গিয়ে বাড়িতেই। বেশ তো, একদিন নিয়ে যাব তোমায়। যাবি? নিয়ে যাবি আমাকে? আমি তো আজকাল বেশি জোরে হাঁটতেই পারি না। তাহলে তো ভালোই হবে বাবু। জানিস কত কি দেখার জায়গা আছে কলকাতায়। বাবুর জন্য তো অনেক কথাই বলতে লাগলো বাবুর মানেনি, কিন্তু সব কথা কি বাবুর কানে গেল? বাবু তো তাড়াহুড়ো করে জুতো পরে জামা পরে গট গট করে বেরিয়ে গেল। মালিনী নিজের মনে সমস্ত কথা বলতে বলতে খাওয়া দাওয়া সেরে বৃষ্টির সব কাজ করে ছাদে দিয়ে ভাবতে লাগলো সেই ছোটবেলার কথা। সেই সময় ছাদে উঠে কত রেলের আওয়াজ শুনতো সে। আহা, কত সুন্দর সেই দিনগুলো ছিল। এসব ভাবতে ভাবতে সে কেটে গেল অনেকটা সময়। ডাউন বর্ধমান হাওড়া লোকাল ভায়া ব্যান্ডেল 3 নম্বর प्लेटफॉर्म আসছে। हावड़ा जाने का गाड़ी डाउन बर्धमान हावड़ा लोकल 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। डाउन बर्धमान हावड़ा लोकल इज कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 3। কত কত নম্বরে দিল রে বাবু?
3 নম্বরে দিয়েছে গো, আবার ওভারব্রিজ পার করতে হবে। বাবা, আবার ওভারব্রিজ? চলো চলো তাড়াতাড়ি চলো। কি ভিড়! বাবা কি ভিড়! ও বাবা, চলো আগে চলো, আগের দিকটা ফাঁকা থাকবে, ট্রেন ঢুকছে। ও দাদা শুনুন শুনুন, আপনাদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বয়স্ক মানুষকে নিয়ে যাচ্ছি, তাও রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে থাকবেন। বাবা ট্রেনটা ঢুকলো, ওঠো ওঠো দাদা, ওঠার জায়গা দিন, ওঠার জায়গা দিন, বয়স্ক মানুষকে নিয়ে উঠছি। বাবা কি ভিড়! ঠেলে একটু উঠতে দম বেরিয়ে গেল। এতক্ষণে উঠতে পারলাম। এই যে 4 জনের বসার জায়গায় 3 জন বসে আছেন। ব্যাগটা তুলুন আর চেপে চেপে বসুন, চেপে চেপে বসুন। ওমা বসো, তোমার হয়ে যাবে। যাক, তাও একটু বসতে পারলাম। বাদাম বাদাম বালা, মশলা মশলা দিয়ে বাদাম, গোটা গোটা দানার বাদাম, 10 টাকা প্যাকেট বাদাম। বাদাম, ও বাদাম, একটা দাও তো। কেটে দেবো? হ্যাঁ, সাথে কাঁচা লঙ্কাও দিও। এই নিন। বাহ, বেশ খেতে লাগলো, কতদিন পরে খেলাম, খুব ভালো খেতে লাগছে। গয়নাগুলো পাবেন, দিদিমণিদের জন্য গয়নাগুলো পাবেন, সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের গয়নাগুলো পাবেন, হারগুলো পাবেন, নেকলেসগুলো পাবেন, কানের দুলগুলো পাবেন। বেশ নতুন ডিজাইনের তো গয়নাগুলো। দেখি দেখি, ওই ওই ওইটা দেখাও, ওইটা, ওই যে সবুজ পাথর দেওয়া হারটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। কত দাম গো? ওইটা 150 টাকা। এত দাম? নিচে আরো কম দামেরও আছে। না না, ওইটাই একটু কম হবে না? না দিদিমণি, ওইটা কম হবে না, ওটা গিলতি করা, একেবারে নতুন ডিজাইন, সবে সবে এসেছে। খুব পছন্দ হয়েছিল, তাও না বাবা একটু কম সম করে? না দিদিমণি, ওটা কম হবেই না। আচ্ছা মা, তোমার পছন্দ হয়েছে তো? আমি দিচ্ছি তোমার। দাদা 150 টাকা তো, এই নিন, মাকে দিয়ে দিন ওটা। বাহ, ভালো লাগলো তো মা? হ্যাঁ বাবু, খুব সুন্দর হয়েছে। লেবুগুলো পাবেন, চিনির মতো মিষ্টি লেবুগুলো পাবেন, ডাসা ডাসা পেয়ারাগুলো পাবেন, কেটে খাবেন, নিয়ে যাবেন। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বাবু, লেবু নিবি না পেয়ারা? লেবু যদি টক হয় না থাক, দুটো পেয়ারা দাও তো বাবু। 30 টাকা দেবেন। 30 টাকা না, কিছু কম করো। আচ্ছা যাক, 25 টাকাই দেবেন, শেষ বেলা। কেটে দেবো? ঠিক আছে, কেটে দাও, আর একটু নুন মাখিয়ে দিও। এই নেন। বাহ, বেশ খেতে। এই নাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো? 20 টাকা দিলেন, ধরো 5 টাকা দিন। নাও বাবা, ওটাই নাও। দূর কোথা থেকে চলে আসেন সব, ভালো লাগে না যত সব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌমিতাই, হরি বল। ও ঠাকুর, একটু এদিকে এসো তো। কত দিনের ইচ্ছা, ঘরে একটা গোপাল আনবো, তার হলো কই। জয় গোপাল, মায়া মাখা মুখটা ভারী মিষ্টি, সবার ভালো হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাও, এই কটা টাকা আমার রুমালে বাঁধা ছিল, তোমার গোপালের জন্য দিলাম। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। চিনি পাবেন, সংসারের সমস্ত জিনিস পাবেন, নেল কাটার পাবেন, এয়ারবাডস পাবেন, পিঠ চুলকানোর হাত পাবেন, সেফটি পিন পাবেন, সংসারের সমস্ত জিনিস পাবেন। বাবা, আজকাল কত কি ট্রেনের মধ্যে পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কত কি। মা, হাওড়া আসতে কিন্তু আর 15 মিনিট মতো আছে। হ্যাঁ, এত ভিড়, কি করে নামবো রে বাবু? তুমি তাড়াহুড়ো করো না, হাওড়া এবার ঢুকছে, উঠতেছি তো একদম হবে না। হ্যাঁ, হাত ধরে একসাথে নামবো, ট্রেন থামবে, তারপর আস্তে আস্তে নামবে, প্রচন্ড ভিড় হতে পারে কিন্তু। হ্যাঁ, এত ভিড়, ও বাবু আমার খুব ভয় করছে, আমার হাতটা ধরে থাকিস কিন্তু। ভয় করছো কেন? আমি তো আছি তোমার সাথে। আর এটা মনে হয় 12টার তারকেশ্বর দিয়েছে, এই জন্য এত ভিড়। উফ, কি জোর ধাক্কা দিল। চলো চলো, এবার আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে উঠে নামি। ও দাদা, ধাক্কা ধাক্কি করেন কেন?
আকাশটা ভেঙে গেল। ছাদে বসে এতক্ষণ মালিনী এবং এইভাবেই স্বপ্ন দেখছিল যে সে কলকাতায় পৌঁছে গেছে। এরকম করে আমাদের অনেক আমরা সারাদিন সব কাজকর্ম করতে করতে নিজের মনে অনেক দূর পৌঁছে যায়, কিন্তু অনেক মেয়েরাই হয়তো সেভাবে সমস্ত কিছু বাধা পেরিয়ে সেই স্বপ্নটাকে পূরণ করতে পারে না। যারা পারে তারা খুব সৌভাগ্যবতী হয়। আর তাই আমার এই লেখাটা প্রথম আমি বুঝলাম, আর তার সাথে গান এটাই গাইতে ইচ্ছে করে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে বেলে দিলে মিনা সুরে এই গানা মনে মনে। পরের উপস্থাপনায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও প্রকাশক শঙ্কর দত্ত মহাশয়। এরপরে আমি ডেকে নেব শোয়ের আর্থীদের, দীপান্বিতা মিত্র ও সুস্মিতা চক্রবর্তী। শুনে নেব তাদের কাছ থেকে শ্রুতি নাটক। আমরা শোয়ের তরফ থেকে অনামিকার ডাকে এই নিয়ে তৃতীয়বার অনামিকার কাছে পৌঁছে গেলাম। প্রতিবারই ওর উষ্ণ অভ্যর্থনা আমাদের মনে ভীষণ আনন্দ দেয়। তো এইবারও আমাদের কাছে আবদার করেছিল একটা হাসির নাটক শোনাতে। তো আপনাদের সামনে আমরা একটা ছোট্ট হাসির নাটক শোনাচ্ছি। কদিন আগে গেছে মাদার্স ডে, আর এখানে পুরুষ ছাড়াও যেসব মহিলা শ্রোতা দর্শক বন্ধুরা বসে আছেন, আমার মনে হয় শোয়ের পক্ষ থেকে এই নাটকটি আপনাদের সবার খুব ভালো লাগবে। শুরু করছি। নাটকের নাম শাশুড়ি বনাম বৌমা। বৌমা, ও তো বেরোচ্ছে নাকি? হ্যাঁ মা, একটু কাজ আছে। কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না বুঝি? না, বলছিলাম কি সারা হপ্তাহ তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলবো, অত ফোনিতা করবার দরকার নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো, আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থাকে, নিয়ে গরম করে খেয়ে নেবে। নিজের খাওয়ার কথা বলছি না বৌমা, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ও, তা ফ্ল্যাটের লোকেরা বুঝি আপনার কানে কানে এসে বলছিল তোমার বৌমা অত রাত করে বাড়ি ফেরে, তা তুমি একটু করকে দিতে পারো না? আর তাই আপনি আমাকে করকে দিতে এলেন, তাই তো? ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? সেটা ফ্ল্যাটের লোকদের জিজ্ঞাসা করে আসুন আগে গিয়ে। তাছাড়া তোমার পোশাক আশাক যেমন এই যে হাত কাটা জামা। তা আপনিও তো এই গরমে হাত কাটা পড়ে আছেন মা। মামা, আমার আর তোমার বয়স এক হলো। সে কি, বয়স করে তো রুচিশীল পোশাক পরবে? আমরা তো আপনাদের দেখে নিবো। আপনিও তো কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন। এবার থেকে তাহলে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তারপর একটা প্রেস্টিজ আছে নাকি? হ্যাঁ, প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন, লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম বৌমা, লিফট যদি আটকে যায়। ও, তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি বলে একটু একটু খেতে হয়। শুনুন, আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না। এবার থেকে আমিও মাঝে মাঝে না 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 বৌমা, ও কাজ কি তুমি করো না? ভয় নেই মা, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে
আসবো। আমি যাই, তোমার মুখে কোনো লাগাম নেই। খাবে মা? নিয়ে আসবো আপনার জন্য। হ্যাঁ? এই তোমার বাবা জীবন ভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। বাবা মাঝখানে মানে ওই মাইনের দিনে একটু একটু এ কথা যেন আবার খোকাকে বলতেছেন না। আমিও একাধিক খেলে যেন খোকাকে বলবেন না। আপনার গুরুদেব তো দেখে দিন রাতি খায়। ওমা, ওসব ওনাদের কারণ সেবা। আপনি না হয় অকারণ সেবাই করলেন একদিন। একটু সংসারের দিকে মন দাও, শুধু টাকা টাকা করলে চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কেউ একটা হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয় নাকি? 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা 60 বছর দাম্পত্য জীবনে ওই মাত্র একটি খোকা। আমার তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রক্ত সঙ্গ আমার ভালো লাগে না। খোকাকে বলবো খোকাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন মা? আশ্রমিক হবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তাদের বলে শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তাদের বলে আশ্রমিক। বলবে তো আমি তো বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই। কবে আমি কাশি বাসি হয়ে চলেছে, আমার রক্ত তুলছে, তাই পড়ে পড়ে তোমার মুখ জানতে শুনছি। ছেলের দোষগুলো এবার একটু দেখবার চেষ্টা করুন মা। সব সময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, তাতে কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো ওরকম একটু একটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওই রকম ছন্ন ছাড়া। তুমি একটু মানিয়ে নিলে তো পারো বৌমা। আমি কি খোকার কোনো দোষী ধরি না? হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন। যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিস ফিস করছে, বারান্দার ফাঁকে গিয়ে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতুম। আপনাদের কথা ছাড়ুন তো মা, এক কথা দেওর ভাসুর যা সব পুষ্টি নষ্টি হতো আপনাদের। আমার তো একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেলেন। বৌমা, শ্বশুর একটা মাত্রই হয়। মা, আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর। 65 ইয়ারে কি রোমান্টিক। আরে শ্বশুরকে তুমি ছাড়বে না? হ্যাঁ আরে খারাপ কি বললাম? আসলে আপনি না বড় জেলাস। শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আপনার একদম সহ্য হয় না। সুখ্যাতি তো করবে, বুড়ো বয়সে বিরতি। আমি জানলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই, আমাকে স্নানের সময় গরম জলটা বৌমাকে দিতে হবে। আরে বাবা, নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু আধটু শখ হয় মা। তবু তো উনি লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যাস। এই অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবে। মা, আপনি কোনদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? এই না, মানে বলছিলাম কি, আপনাদের সময় তো অল্প বয়সে বিয়ে হতো, এত বড় দাম্পত্য স্থানে এদিক ওদিক একটু আধটু। না না না, সেরকম তো কিছু মনে পড়ে না। তবে তোমার ওই শ্বশুরের বন্ধুর আমার উপর যে একটু দুর্বলতা ছিল না, কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন না, পা। পা ধরেছিলেন? মানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। নয়
হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে আমার শাশুড়ি দেখে মনে পড়েছিলেন। আপনি কি করলেন মা? দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপর পড়ে যায়। কি লজ্জা, কি লজ্জা! কি শিহরণ, সত্যি এর মধ্যে আমার শিহরণ কোথায় দেখলে? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আর আমার বস সোহাগ যখন লিফটে নামছি, হঠাৎ হলো লোডশেডিং। লিফটের মধ্যে না একেবারে মোটেই অন্ধকার। আর আমি তো ভয়ে না সোহাগকে একদম জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করবো, ভয় করলো যে। তারপরে এক মিনিটের মধ্যে আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড। খোকাকে বলেছো মা? আপনি যেন কি এই কথা ওকে বলা যাক। আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপর পড়লেন যখন। তাই বলবো মা, তোমাদের দিনকালটা ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় সেটা জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছে কোনো দাম দেওয়া হতো না। তাই আপনাদের পুরুষ দেবতাটির উপরই নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটতো। আর আপনারা লন্ডন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা। আমি চলি, ওভারটাইম আছে। আর হ্যাঁ, আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে আমার রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করে কাটবে বৌমা? শপিং মলে যান, একটা সিনেমা দেখে আসুন বরং। বয়সটা ভুলে যান মা, প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। আচ্ছা উনি তো হাসুন। আজকে না আপনাকে একটু হামি খেয়ে বেরোই বরং। আরো পাগলি কোথাকা। যাচ্ছি যাচ্ছি। দুর্গা দুর্গা। এই পর্বের শেষ নিবেদন শ্রুতি নাটক রবি মানুষে নারী। পরিচালনায় ও নির্দেশনায় মহুয়া চৌধুরী, সৃজনে কৌশিক রায়, অর্চিতা পোদ্দার, আলপনা ঘোষ, সুস্মিতা ঘোষ ও নীরদা ভৌমিক। ওনাদের বলবো মঞ্চে আসার জন্য। শুভ সন্ধ্যা। মুখর শ্রুতি নাটক চর্চায় গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে তাকে প্রণাম জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের নিবেদন। আমাদের আজকের নিবেদন রবি মানুষে নারী, লেখিকা মহুয়া চৌধুরী এবং উনি পরিচালনা এবং পরিবেশনা মহুয়া চৌধুরী। মহুয়া চৌধুরী একদিকে মুখর শ্রুতি নাটক গোষ্ঠীর কর্ণধার বটে। আমাদের চরিত্র চিত্রণে রবি ঠাকুর হয়েছেন কৌশিক রায়, আন্না সুস্মিতা ঘোষ, রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী অর্চিতা পোদ্দার এবং আমি হচ্ছি কাদম্বরী, আমার নাম আলপনা ঘোষ। আর পাঠ এবং সঙ্গীতে আছে নীরদা ভৌমিক। শুরু করছি আমাদের আজকের নাটক রবি মানুষে নারী। হ্যালো 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 হ্যালো। ভালোবাসা
রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আমার কাছে এসেছে অমরাবতীর দুটি হয়ে, কখনো চপল মাধুর্যে, কখনো অনির্বাণ দিক শিখার মতো মঙ্গল কামনা, কখনো নম্র সেবার দাক্ষিণ্যে উজ্জ্বল করে তুলেছে তারা আমার প্রিয়গুলিকে। গৌরব করে বলতে পারি, আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে পেরেছি তাদের সেই নাম। কবির কৈশোরে তার জীবনে এসেছিলেন এক উজ্জ্বল নারী, আন্না তারখারি। আহ্বান জানিয়েছিলেন কবিকে নিজের অন্তরের আসনে, কিন্তু অনভিজ্ঞ কিশোরটির কাছে সেদিন দুর্বোধ্য লেগেছিল সেই আহ্বান দিকে। পরে ক্রমশ অনুভব করেছিলেন কবি তার আচরণের অর্থ। জীবন প্রভাতের সেই বোঝা না বোঝায় নেশা, অপরূপা নারীর স্মৃতি কবি সসম্মানে বহন করেছেন আজই। আন্না, তুমি এতকাল পরে, কি আশ্চর্য! আমি যে এখনই। হ্যাঁ, এতদিন পরে যে তুমি আজ ভুলে গেছো তোমার আমার সেই নামটা। না ভুলিনি, কিছুই ভুলিনি। বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই মুহূর্তেই ভাবছিল তোমার কথা। প্রবল পবনে তরঙ্গ তুলিল, দুলিল দুলিল, হৃদয় তুলিল আমার কিশোর বেলার সেই ঝড়ের মেয়ে। হ্যাঁ রবি, ঝড়ই তো উঠেছিল সেদিন, হৃদয়ে দুলেছিল কি প্রবল হাওয়ায়, ঠিক ওই রকমই। কি করে লিখলে রবি আমার অনুভবকে? জানি না নলিনী, কতবার কতজনের কাছে শুনেছি এর প্রশ্ন, কিন্তু তার উত্তর নিজে তো জানি না। সে জানে আলোচক। কে সে? সে মিশে আছে আমার বিশ্বাসে দুঃশ্বাসে। তোমার প্রেমে বুঝি সে বিফল? কবে থেকে? তার প্রেমে বিভোর হওয়ার লক্ষণ তো চোখে পড়ে না, বরং আমি তার কাছে নত যেন। তা বহুকাল হলো, তোমার সঙ্গে পরিচয়েরও আগে থেকে। ও, বাল্য প্রেম? তা বলতে পারো। তারই জন্য তুমি তবে সেদিন আমাকে, সে বুঝি কলকাতাবাসিনী কোনো তরুণী? কলকাতা? অমন ছোট্ট ঘেরাটোপের মধ্যে খুলবেই না তাকে। মানে? অসীম এই বিশ্বভুবন জুড়ে তার বাস। রবি, এবার বুঝেছি তোমার সেই কবিতা কল্পনা রান্না, তার কথাই বলছো তুমি। হেয়ালি করে কথা বলার অভ্যাস তোমার আর গেল না। হ্যাঁ, কবিরা আমার হেয়ালি করেই যে কথা কয়। তোমাদের বম্বের বাড়িতে সামনের ওই আরব সাগরটাকে দেখে মনে মনে তোলপাড় করে দিবা রাত্র মাথা পুড়ে মরত কবিতার খোঁজে। তোমার কাছে কবি খ্যাতি পাবার সে কি বিষম চেষ্টা। কেন এমন প্রাণান্তকর চেষ্টা? বারে ওই কবিতাটি ছিল আমার একমাত্র মূলধন। আর কি বলি, বাড়ির লোকে আমার বিলেত থেকে ব্যারিস্টার করিয়ে আনার দুরাশা তখনও ত্যাগ করে। বিলেত যাত্রার আগে বিলির দিকে তাকানো শেখবার জন্য মেজদাদা আমার বম্বেতে তোমাদের পরিবারে মজুদ করে দিলেন। তোমার বাড়ির লোকের সেই দুরাশা পূরণ হলে কি যে হতো ভাবলেও শিউরে উঠতে হয়। আইন দুনিয়ার নির্ঘাত পেত এক ব্রিফলেস ব্যারিস্টারকে। ওহে হৃদয়বতী, আইন জগতের সম্ভাব্য গতিতে তোমার এত দুশ্চিন্তা, অথচ সে কথা বেরোতো না তোমার মুখ দিয়ে। আরে সে যে ছিল মহা আফসোসের কাল। তুমি ছিলে সত্যিকারের এক চার্মিং লেডি। তোমার চোখে নিজেকে দাবা করে তুলতে আপ্রাণ জাহির করতে চেষ্টা করত আমার কাব্য প্রতিভা। আমার চোখে নিজেকে দামি করে তুলতে তোমার চেষ্টা করতে হতো, অথচ অথচ বোঝনি যে আমি পুরোটা বুঝি, খাপছাড়া ভাবে কিছু কিছু জানি। তখন কাঁচা বয়স আমার, তোমার মুখে প্রথম শুনেছিল নিজের রূপের দাবি। বাড়িতে সকলে আমায় বলতো কালু ছেলে। তোমার কথাগুলো খুশি জাগাতো প্রাণে, কিন্তু তা বিশ্বাস করার মতো
মনের জোর ছিল না। হ্যাঁ রবি, তোমার সেই না বুঝতে পারা আমাকে কি যে আঘাত করতো কি আর বলবো। একদিন বললেন আর একটি নতুন নাম দাও, সে নামে শুধু তুমি আমায় ডাকবে। আমি বললুম নলিনী। মুখ থেকে কেমন যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। অবচেতনের মনস্তত্ত্বে হয়তো তার কোনো ব্যাখ্যা আছে। থামো রবি, অবচেতনের ওসব ধোঁয়াটে ব্যাখ্যার কথা রাখো। আমি সম্পূর্ণ সচেতনে বুঝেছিলাম তুমি স্বীকার করো বা না করো, মন থেকে তুমি আমাকেই চাও, শুধু আমাকেই। সংস্কৃত কাব্যে পড়েছিল সূর্য পদ্মে সেই আশ্চর্য প্রেমের কথা। হ্যাঁ, সূর্যের আলো পড়লে তবেই যে পদ্ম ফোটে। সূর্য পদ্ম, রবি ও নলিনী, আমার শরীর মন অপরূপ একটি গান হয়ে বেজে উঠেছিল সেদিন। আর সে সুরের প্লাবনে কোথায় ভেসে গিয়েছিল হেরন? আমি ছিলাম তার বাগদত্তা। আমি জানতাম হ্যারল্ডের কথা, তাই আমার মনে হতো তোমার সঙ্গে ঘনিষ্ঠতার অধিকার নেই আমার। কত ছোট করে তোমার কাছে কাছে ঘুরঘুর করতাম বলো, যেতে মিশতে চাইতেন তোমার সঙ্গে। আসি একদিন খেলার ছলে জাগা পরে হেরে যাওয়ার ভান করে নিজেকে বারবার আছড়ে ফেলছিল তোমার বুকে। ছি 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 ছি, কি সেসব ছেলে মানুষই। রবি, আমি তখন ভুলে গিয়েছিলাম যে মেয়েদের অমনভাবে মনের কথা বাইরে এনে নিজেকে সস্তা করতে নেই। রবি, তুমি কি সেদিন থেকে আমায় ঘৃণা করতে আরম্ভ করেছিলে? কি বলছো নলিনী? তোমাকে ঘৃণা করার ক্ষমতা শুধু আমার কেন, এ বিশ্বে কারোরই নেই। তবে কেন আমার ডাকে সাড়া দিলে না সেদিন? আমার কুণ্ঠা, সংকোচ, যা চাই তা নিতে সেদিন বাধা দিয়েছিল আমাকে। বড় লাজুক ছিলেন যে। সময় চলে গেলে কি আর ফেরে? তুমি কি নিষ্ঠুর ভাবে অবজ্ঞা করেছিলে সেদিন আমার ভালোবাসাকে। না নলিনী, আজ শোনো, ভালোবাসাকে আমি কখনো ভুলেও অবজ্ঞার চোখে দেখিনি। এ কি, কোথায় গেলে নলিনী? এই তো ছিল এখানে, কিন্তু কিন্তু নলিনী কেমন করে আসবে? ও তো কবে ক্ষয় রোগে। আমি কি তবে ঘুমিয়ে পড়েছিল? পুরোটাই স্বপ্ন ছিল, কিন্তু কি আশ্চর্য স্বপ্ন! আশ্চর্য ছোট বউ, কোথা থেকে পেলে তুমি এমন সুন্দর মন, এমন স্বচ্ছ দৃষ্টি? আমার অত বাড়বে না। না না, সত্যি বলছি গো, আজ আমায় তোমার দেখে গাইতে ইচ্ছে করছে, বড় বিস্ময় লাগে। কিন্তু আমার তো আবার নিজের গানের সুর মনে থাকে নাকি না, তাই আর গাইলুম না। বাবা, এমন মানুষ কেউ কোনোদিনও দেখেছে যে নিজের দেওয়া সুর নিজেই ভুলে যায়? অসাধারণ মানুষদের সবই অসাধারণ হয় ছোট বউ, চিনলে না তো? আমাদের শান্তিনিকেতন করার দিনে কি সহজে আমার হাতে তুলে দিয়েছিলে তোমার অত গয়না।
আমি তখন আকর্ষ দেনায় ডুবে আছি। তখনই তো তুমি আমার শান্তিনিকেতনকে বাঁচাতে। আচ্ছা, তোমার শান্তিনিকেতন আবার কি গো? হ্যাঁ, তা বুঝি আমারও নয়, নয়তো কিসের দায় পড়েছিল গো আমার? হ্যাঁ, বেশ করেছি, নিজের জন্য নিজে বায়না দিয়েছি, তোমার তাতে কি? কি জটিল যুক্তি জাল। কিন্তু জানো, আমার না ইদানিং ওই শান্তিনিকেতনের চেয়েও বেশি মনে পড়ে ওই সেলাই দলের কথা। আমাদের সেই প্রথম সংসারের কথা আর কোনোদিনও দেখতে পাবো না। না, আমার প্রাণের ওই সেলাই দলকে। কেন দেখতে পাবে না? তুমি আগে সেরে ওঠো, তারপর আবার একবার না। স্তোক দিও না গো, স্তোক দিও না। আমি জানি আমি আরো বেশি দিন থাকবো না গো এই দুনিয়ায়। একই সৃষ্টি ছাড়া কথা ছোট বউ, এবার কিন্তু আমি খুব রাগ করবো। রাগ করে কি বলে রাখতে পারবে? কিন্তু শোনো, মৃত্যুর পরে যদি অন্য কোনো জগৎ থাকে, তবে সেখানে বসেও আমি কেবল তোমার কল্যাণ কামনাই করবো। তখন আর কি করে জানাবো বলো? তাই ঘুমিয়ে পড়ল। শিশুর মতো দেখাচ্ছে এখন ওকে, তেমনি সরল পবিত্র। একটি খবরও কোনোদিন জানবে না। ও চলে গেলে আমার এমন কেউ থাকবে না যাকে সব কথা খুলে বলা যায়। আমার কে কখনো তবে এমন সন্ধ্যা হবে, আর কে কখনো তবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো আমার যা কথা ছিল হয়ে গেল ঘুরে গগনে নমস্কার। নমস্কার। আমাদের আজকের নিবেদন এখানে শেষ হলো। আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই অনামিকাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। নমস্কার। নিবিন চট্টোপাধ্যায়কে, উনি আকাশবাণীর সঙ্গীত শিল্পী এবং শ্রী অরবিন্দ ভবন কলকাতার সঙ্গে যুক্ত। ওনাকে একটি গান শোনাবার জন্য অনুরোধ জানাবো। উত্তরে বরণ করে দিচ্ছেন মিতালি গুরুলু। এরপরে দিদুনকে ডেকে নিচ্ছি। দিদুন, তুমি আসো। উত্তরে বরণ করে নেবেন সুতপা গাঙ্গুলি।
নরেন্দ্রনাথ বসুকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব শাহানা রায়কে। তন্ময় ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব মালিনী ব্যানার্জিকে। শঙ্কর দত্তকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব মাল্যশ্রী মিত্রকে। এবং সুতপা গাঙ্গুলিকে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব দীপান্বিতা মিত্রকে। দিদি 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 এবার দীপান্বিতা আন্টিকে বলবো এনাক্ষী রিজনের জন্য যে মানপত্রটি রয়েছে সেটাকে পাঠ করতে। এই মানপত্রটি আমার মা লিখেছে। আর সুতপাদি আর অনামিকা আপনার জন্য যে লেখাটা লিখেছে আমি সেটা পাঠ করছি। বৈশাখের ভোরের হাওয়ার মতো দেখা হলো তোমার সাথে। তখন মনে হলো যেন ভালোবাসার অবগুণ্ঠনে তোমার প্রাণ সত্তা প্রাণোচ্ছল হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে আলোর দুটির মতো, যার মধ্যে দিয়ে বাংলাদেশের সেই শৈশবের স্মৃতি, পূর্ববঙ্গের ভাষার কবিতা ও কথা, নানা জীবনের ছোট ছোট গল্প গাথা যেন ফুটে উঠেছে নতুন আঙ্গিকে। তোমার প্রথম থেকে যে লড়াইয়ের নানা পর্যায় আজও তা অব্যাহত, কিন্তু সেই লড়াইয়ে গানের অনুষ্ঠানে সমাজের প্রতিবন্ধকতা থেকে পুরুষের ভ্রুকুটি সব সরিয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালনের সাথে গানের কলি যেন মনে চয়নে সাজিয়েছ ফুলের ডালি মধুরতা। এই লড়াই যেন সমস্ত ঘরের মেয়েদের লড়াই, যারা সংসারের খুঁটিনাটি থেকে সন্তান পালন ও সমাজের কটাক্ষ সন্তর্পণে সুরক্ষিত করে নিজের প্রতিভাকে সবার সম্মুখে নিয়ে আসে বাঁচার প্রত্যাশা। দিদি সেটা শিখিয়েছেন, আজও শেখান প্রতিটি নারী সত্তাকে এগোনোর জন্য নির্দিষ্ট লক্ষ্যপথে। এই মানুষটিকে চিনিয়েছেন জানা অজানা মানুষকে এই যুগেও কি করে আপন করা যায়। হৃদয়ের উন্মুক্ততায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমার সেই ভালোবাসার ছন্দে, তাই তাকে আমার ও আমাদের ভালোবাসা আজ তার প্রাণ সত্তার স্ফুরণ ও আনন্দময় উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়ুক এমন করে দিকে দিকে গানে, কবিতায়, কথায়, মনের আনন্দে। তাকে হৃদয়ের মাঝে রাখি প্রণাম শ্রদ্ধায়, হৃদয়ের মাঝে রাখি নিজের করে। ধন্যবাদ। লেখাটা অনামিকার এবং সাথে সুতপাদির নামও আছে। ধন্যবাদ। এইবার নরেন্দ্রনাথ স্যারকে অনুরোধ করব মানপত্রটি এনাক্ষী রিজনের হাতে তুলে দিতে।
পরিক্রমা শেষ হলো, নিজের দেশে নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে নিজের মানুষদের মধ্যে। আমি বন্ধুত্ব বিলিয়ে বেড়াই বিশ্ব মাঝে, মানুষ বড় হয়। এবং সেই আঙ্গিকেই আমি একটা গান শুনি। এইবারে কুমকুম দিদাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনার রচিত একটি বই উনি এনাকি দিদুনের হাতে তুলে দেবেন। ফুল দিয়ে বরণ করে দেব আমি, এবং মিষ্টির বাক্সটি হাতে তুলে দেবে আশালতা আন্টি। বগুড়া তরফ থেকে মহাদীপ আসুন, আপনাদের যে বইটা আপনাদের পক্ষ থেকে দেবার আছে এনাকি দিকে সেটা দিন। তারপরে আমরা এনাকি দিয়ে গান শুনবো এবং অল্প করে ছোট করে তন্ময় স্যারের একটুখানি বলবো, ছোট করে আমাদের সামনের দিকে ঘুরে ঠিক আছে, ঠিক আছে। বাবা একটি সরস্বতীর মূর্তি সুস্মিতা আন্টি দিদুনের হাতে তুলে দেবে। শুনে নেব দিদুনের কিছু কথা, গান আর তন্ময় স্যারের একটি ছোট্ট কবিতা। নমস্কার, আমি এনাকি ফৌজি। আমি ছোটবেলা থেকেই বন্ধুত্ব বাঁচতাম। বড় বয়সের মানুষেরাও আমাদের ভালোবাসত, তাদের সঙ্গেও বন্ধুত্ব। এবং এই ৮০ বছর পার করেছি সারা পৃথিবী ঘুরে বেড়াই গেল আর মানুষের সাথে বন্ধুত্ব করব। মানে বলতে পারি যে বিশ্ব পরিব্রাজক হয়ে আমি বিশ্ব মানবের সাথে বন্ধুত্ব করতে পেরেছি এবং বহু মানুষের মনে আমি স্থান দিয়েছি। আর তার প্রধান একটা হচ্ছে গান। গান দিয়ে আমি অনেকের মন জয় করেছি। তো এই মানুষ ভালোবাসার আঙ্গিক দিয়ে আমি যে গানটা শোনাবো সেটা হচ্ছে আমি সবাইকে দেখে এত আনন্দিত হয়েছি, আমি আপাতত চলে যাচ্ছি 5 মাসের জন্য ইংল্যান্ড। আমি ফিরে এসে এই হলে আবার আমি আপনাদের সাথে মিলব। ওকে, সবাই আসবেন। আমি আগাম নিমন্ত্রণ করে রাখলাম। আমি 1 নভেম্বর ফিরব, ফিরে আবার এরকম একটা সবার আয়োজনে নিয়ে এখানে করব। সবাই আসবেন। হ্যাঁ, আমি আগে আগাম নিমন্ত্রণ করে রাখলাম। এবং বিশ্বের বন্ধুত্বের খোঁজ করে বেড়াই আর বন্ধুত্ব করে বেড়াই, সেই আঙ্গিকে আমি এই গানটা শুনছি। যে কেহ মোরে দিয়েছো দিয়েছো তারি পরিচয়, সবারে আমি নই
দিয়েছ সুখ দিয়েছ তারি পরিচয় সবারে আমি নবী যে কেহ মোরে দিয়েছ টেনেছো তারি পানে সবারে আমি নবী যে কেহ মোরে বেসেছো ভালো জেলেছো ঘরে তারি আলো যে কেহ মোরে বেসেছো ভালো জেলেছো ঘরে তারি আলো তাহারি মাঝে সবারি আমি পেয়েছি আজি পরিচয় সবারে আমি মনি যে কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তারি পরিচয় সবারে আমি নবী যে কেহ কাছে এসেছে আছে এনেছে তারি পানে সবারে আমি নবী জানিবা আমি নাহি বা জানি মানিবা আমি নাহি বা মানি জানিবা আমি নাহি বা জানি মানিবা আমি নাহি বা মানি নয়ন মেলিখে আমি পেয়েছি তারি পরিচয় সবারে আমি নবী আপনার যেটা খুশি আপনার যেটা খুশি আপনি যেটা নিজেকে মনে করছেন সেটা আপনি যেটা নিজে মনে করছেন গাইবেন না আমি ইংল্যান্ডে ফোক সিঙ্গার ওখানে আকার বলে একটা দল আছে অনলাইনে পাবে তো আমি একটা ফোক সিঙ্গার এই যে নদী নদী উথাল পাথাল করে নদী উথাল পাথাল করে নদী উথাল পাথাল করে কলাইয়া চল চলাইয়া উথাল পাথাল করে এই যে নদী নদী রে দেশেতে যাও রে বন্ধু
ছাড়াইয়া যাও রে বন্ধু কুল কিনারা ছাড়াইয়া কুল কিনারা ছাড়াইয়া কালাইয়া চল চলাইয়া উথাল পাথাল ওই যে নদী নদী রে তুমি যদি যাইতা সমুন্দরে আমি হইলাম নাও রে বন্ধু সুখ পারানির চরে বন্ধু সুখ পারানির চরে আমায় দিতাম ভাসাইয়া হাওয়াতে পাল উড়াইয়া ওই দেশেতে যাইতাম বন্ধু কুল কিনারা ছাড়াইয়া কুল কিনারা ছাড়াইয়া কল কলাইয়া চল চলাইয়া উথাল পাথাল ওই যে নদী নদী রে হিন্দি গান আমি আমার 80+ মানে 81 আমার শেষ হবো হচ্ছে যত বয়সটা বাড়ছে আমার মনে হচ্ছে পেছন দিকে যাচ্ছে মানে এখন 18 মনে করি আমি তো সেই ভবিষ্যতে আমি ফিরতে চাই আবার সেই খেজুর গাছের যে ডাইট মারবো আমি খুব গেছো ছিলাম একটা টম বয় তো আমি সেই ছোটবেলা একটা গান করছি হিন্দি এ দৌলত ভিলে এ শোহরত ভিলে भले छीन लो मुझसे मेरी जवानी बदले में लौटा दो बचपन का सावन ओ कागज की कश्ती ओ बारिश का पानी दौलत भी ले लो ये शोहरत भी ले लो मोहल्ले की सबसे निशानी पुरानी ओ गुड़िया जिसे बच्चे कहते थे नानी ओ नानी की बातों में परियों का डेरा ओ चेहरे की झुर्रियों में सदियों का घेरा भुलाए नहीं भूल सकता है कोई ओ छोटी सी रातें ओ लंबी कहानी ओ कागज की कश्ती
ओ बारिश का पानी कभी धूप में अपने घर से निकलना, ओ चिड़िया ओ बुलबुल ओ तितली पकड़ना, ओ झूले से गिरना, ओ गिर के संभलना, ओ गुड़ियों की शादी में लड़ना झगड़ना, ओ पीतल की छल्लों की प्यारी सी तोहफे बड़ी खूबसूरत थी ओ जिंदगानी, ओ कागज की कश्ती ओ बारिश का पानी, ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी। कभी ऊंचे टीलों पे घूमने को जाना, और আমি রবীন্দ্রসঙ্গীত না আসলে কি হয়েছে, সারা জন্ম তো বাইরে ছিলাম, আমি একটা মান্নাদের গান শোনাচ্ছি, শ্যামা সুন্দর। তন্ময় স্যারকে অনুরোধ করবো ছোট করে একটি কবিতা শোনানোর জন্য আমাদেরকে। আসলে আপনি যদি এই পারফরমেন্সটা বলেন কবিতা হয়, কিন্তু মুশকিল হচ্ছে বয়সে, অভিজ্ঞতায়, সৌর্যে, সাহসে কি অসুবিধা। ছোট্ট আমার সঙ্গীতের গান শুনতে নেই, সেদিকে নিজের তলায় যাচ্ছিলেন সাথে অন্ধকারে ভয়ে ভয়ে। হাতে ছিল প্রদীপ, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাপ প্রায়। আমি ছিলাম ছাপ, তারাই ভরা যন্ত্র হচ্ছে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন, সিঁড়ির মধ্যে যেতে যেতে নদীর টাকা নিভে গেছে বাতাসে। শুধাই তাই কি হয়েছে ভাবি, সে কেঁদে কয় নিজের থেকে হারিয়ে গেছিলাম। তারায় ভরা চৈত্র বর্ষের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে যে আমার বাড়ির মতোই যেন অন্যিকে এক মেয়ে বিদাম্বরীর আচল খালি ঘিরে সেখানে বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত আমি, আকাশ ভরে উঠত পেলে হারিয়ে গেছিলাম। এবার অনিন্দ্রনাথ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে শ্রীমতী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা সমবেত
আমার অনেক সৌভাগ্য। আমরা যখন ছোট, যখন বাল্য থেকে কৈশোরে উপনীত হচ্ছি, সেগুলো 60 দশকের শেষ, 70 দশকের শুরু। তখন আপনারা স্বীকার করবেন, তখন রবীন্দ্রসঙ্গীতের এক স্বর্ণযুগ। সেই সময়টা আস্তে আস্তে হারিয়ে গেছে। তা তো জীবনে হবে, সব ধরে রাখা যাবে না। তাদের মধ্যে সেই সময়কার যারা শেষ প্রতিনিধি, যারা কয়েকজন আছেন, তাদের একজনের সঙ্গে আমি এখানে মিলতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আসার জন্য ওনাকে আমি উত্তর দিয়ে বরণ করে দিই। সে যে বিষম ব্যথা ভোলা সকল কথা যখন তুমি বাঁধছিলে এতদিন যা সঙ্গ ছিল আমার মনে মনে, এতদিন যা সঙ্গ পানে ছিল তোমার মনে মনে, আজকে আমার তারে তারে শোনাও সে বারুদা তুমি বাঁধছিলে আর বিলম্ব করো না গো, বাতি জুয়ারে রয়েছে বাঁধলে যে সুর তারায় তারায় ক্লান্তি অগ্নিধারায় শিশুরে জাগাও প্রাণে জাগাও তোমার ব্যাকুলতা যখন তুমি বাঁধছিলে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ
আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে, নিশিদিন আলোক শিখা জ্বলুক ঘরে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই গানের সঙ্গে এই সুন্দর সন্ধ্যার যে অনুষ্ঠানটি সেটা সমাপ্তি ঘটছে। সবাই এত ভালো ভালো প্রোগ্রাম করেছে, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর শ্রুতি নাটক, গান। মীনাক্ষীজির গানে তো মন ভরে আছে সবার। আশা করি সবাই ভালো লেগেছে। এরকম অনুষ্ঠান আরো হোক, এই শুভকামনা নিয়ে শেষ করি। সবাই ভালো থাকবে। এবার ছবি তোলো, ছবি তোলো। বং দর্পণ, বিনোদন সবার জন্য।